থ্যাংক ইউ। তাহলে দ্বিতীয় ভিডিওটা শুরু করছি। দ্বিতীয় ভিডিওটাতে আমি বলবো, মানে এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে কিভাবে কোন কোন বিদেশিরা ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষে একের পর এক এসে তারা ব্যবসা বাণিজ্য করতে আসার নাম করে তারা কিভাবে আমাদের ভারতবর্ষটাকে শোষণ করেছে এবং লুণ্ঠন করেছে। সব এই যে ভারতবর্ষের যে বিরাট বিশাল সোনা, তারপরে রূপো, তারপরে অন্যান্য মণিমাণিক্যের যে সম্পদ ভারতবর্ষে গচ্ছিত রয়েছে, ভারতবর্ষের যে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই সমস্ত গল্প শুনে, এই সমস্ত খবর শুনতে পেরে বিদেশি যারা বণিক ছিল এবং বিদেশি শাসক তারা কেউ আবার নিজেরা পৃষ্ঠপোষকতা করে তারা জাহাজ দিয়ে, অর্থ দিয়ে তারা তাদের বণিকদের ভারতবর্ষকে আবিষ্কার করার এবং ভারতবর্ষে কীভাবে ধীরে ধীরে ভারতবর্ষকে কীভাবে করায়ত্ত করা যায় তার জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন, তারা চেষ্টা চালিয়েছেন। সবার প্রথমে ভারতবর্ষে আসলো, দ্য কমান্ডার অফ এ স্কোয়াড্রন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই গভর্নর পর্তুগিজ অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে পর্তুগিজরা, ভারতবর্ষে পর্তুগালের লোক, ইউরোপ থেকে, ভাবুন পর্তুগাল থেকে ভারতবর্ষে এসছে, মানে কীরকম তাদের সাহস আর কীরকম তাদের ধৃষ্টতা। সুদূর পর্তুগাল থেকে ভারতবর্ষে এসছে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করতে, ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে। হ্যাঁ, তাহলে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু ব্যবসা বাণিজ্য করো, এসে ব্যবসা বাণিজ্য করে লাভ করো, বিক্রি করো, জিনিসপত্র কেনো, বেচো, তা বাড়ি চলে যাও, তোমরা তোমাদের ওখানে থাকো, তোমাদের দেশে থাকো। কিন্তু তারা লক্ষ্য কি? ভারতবর্ষে যাব, ভারতবর্ষে গিয়ে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করবো। তাহলে পর্তুগিজ নাবিক বলতে সবার প্রথমে ভারতবর্ষে আসলেন। হি ক্যাপচার দ্য দেন রিচ পোর্ট অফ গোয়া ইন 1510, 1510 খ্রিস্টাব্দে। তাহলে পর্তুগিজ পর্তুগিজ বণিকরা ভারতবর্ষে আসলো। তারপরে ধীরে ধীরে পর্তুগিজরা কিন্তু শক্তিশালী নাভাল পাওয়ার, ওটা নাভাল বেস তৈরি করে ফেললো। মানে নৌশক্তির জন্য তারা বন্দর তৈরি করে ফেললো। কোথায়? ওখানে ন্যানো দা চুনহা, ন্যানো DA দা CUNUA, কুনহাও বলা যেতে পারে। ইনি ছিলেন একজন পর্তুগিজ গভর্নর। এনাকে ট্রান্সফার করা হলো কোচিন থেকে গোয়াতে 2 দশকের প্রায়, যখন দিউয়ার বেসিন বাহাদুর শাহ জাফরের থেকে নেওয়ার পরে 2 বছরের মধ্যেই এই ভদ্রলোক আসলেন, ন্যানো দা কুনহা। উনি কী করলেন? উনি ভীষণ বুদ্ধিমান ছিলেন এবং অত্যন্ত কূটনীতিক ছিলেন। তাহলে ওনার সময় পর্তুগিজ বণিকরা ভারতবর্ষের বিভিন্ন চার্চ তৈরি করে। এখনও দেখবেন পর্তুগিজদের তৈরি বিভিন্ন গির্জা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে দমনে, সলসেটে, বেসিন, চৌল, তারপরে স্যান্থম নেয়ার মাদ্রাস, এইগুলি, তারপরে আমাদের বাংলাতে হুগলিতে, বম্বেতে, বর্তমানে মুম্বাই, এইসব জায়গাতে অনেক তারা চার্চ তৈরি করে সেখানে মানুষদের ধর্ম প্রচারের মাধ্যমে মানুষকে ধর্ম বিতরণ করার নাম করে তাদেরকে কনভিন্স করে তাদের পক্ষে নিয়ে গিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে, ভারতবর্ষের হিন্দু সনাতনী যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরে তাদেরকে তাদের মাথার মধ্যে খ্রিস্টান ধর্ম ঢুকিয়ে দিয়ে তাদের খ্রিস্টান ধর্মের মহত্ব প্রচার করার জন্য তারা চার্চ তৈরি করলেন। ঠিক আছে, নিজেদের ধর্ম তো পালন করবেনই, তার সাথে সাথে তারা ভারতবাসীকে কনভিন্স করে কনভার্ট করার জন্য তারা প্রয়াস গ্রহণ করলেন, প্রথমে পর্তুগিজরা। যাই হোক, কিন্তু তারা খুব বেশি দিন ভারতবর্ষ ক্ষমতায় থাকতে পারেনি, 100 বছরের বেশি হবে না। তাদের বিভিন্ন ইন্টারনাল প্রবলেম ছিল, সেই কারণে। তাছাড়া তাদের কলোনিয়াল ইন্টারেস্ট, অর্থাৎ যে ঔপনিবেশিক যে স্বার্থ, সেটাও কিন্তু ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের চেয়ে ব্রাজিলের দিকে চলে গেল। ঠিক আছে, তারপরে ইন্ডিয়া, যাই হোক, ধীরে ধীরে তারা ভারতবর্ষ থেকে ব্রাজিলের দিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক আছে, তারা ভারতবর্ষের যখন ছিল সেই সময় তারা ব্যবসা বাণিজ্য করেছে। ভারতবর্ষের থেকে স্পাইস, বিশেষ করে মশলাপাতি নিয়ে যেত, রপ্তানি করত, এবং ভারতবর্ষ থেকে তারা ইন্ডিগো, নীল রপ্তানি করত, সল্ট পিটার এগুলি রপ্তানি করত। বাংলার কাঁচা যে সিল্ক,
র সিল্ক সেটা রপ্তানি করত এবং প্রচুর পরিমাণে প্রফিট লাভ করত। প্রফিট লাভ করে সেটা পর্তুগালে পাঠিয়ে দিত। এইভাবে পর্তুগাল ফুলে ফেপে বড় লোক হয়ে গেল, আর আমাদের সম্পদ নিয়ে গিয়ে চুরি করে ধ্বংস করে আমাদেরকে দরিদ্রে পরিণত করে দিয়ে গেল এই প্রথম পর্তুগিজরা। তাহলে বলছে যে তাদের এক্সপোর্ট থেকে তারা হিউজ প্রফিট লাভ করেছিলেন, এবং যে প্রফিটটা তারা লাভ করেছিলেন সেটা তারা যে ভাস্কো ডা গামা 1498 সালে ভারতবর্ষে এসেছিলেন। তো 1498 সালে ভারতবর্ষে আসার জন্য সমুদ্রপথে তার যা খরচ, জাহাজের খরচ এবং তার লস্করের যে খরচ ছিল, সেই খরচের প্রায় 60 গুণ বেশি অর্থ লাভ করেছিল পর্তুগিজ সরকার। ঠিক আছে, এরপরে আসলো ডাচরা। ডাচ মানে হল্যান্ডের লোকেরা, দ্য মার্চেন্টস অফ হল্যান্ড এখন হচ্ছে নেদারল্যান্ডস। ঠিক আছে, তাহলে পর্তুগিজদের পরেই কিন্তু এই হল্যান্ডের লোকেরা, এরাও ভাবুন সেই সুদূর ইউরোপ থেকে আসছে ভারতবর্ষে সমুদ্রপথে, লোক করে যাচ্ছে, গিয়ে ভারতবর্ষ আক্রমণ করব। তাহলে দ্য ডাচ ট্রেডার্স কেম টু ইন্ডিয়া অ্যাবাউট 104 years আফটার পর্তুগিজ এক্সপ্লোরার ভাস্কো ডা গামা ভয়েস টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ভাস্কো ডা গামা আসার প্রায় 104 বছর পরে পর্তুগিজরা ভারতবর্ষে আসে। তারা ভারতবর্ষে পৌঁছালো 1602 খ্রিস্টাব্দে, বণিক হিসাবে ভারতবর্ষে আসলো। সেখানে দ্য ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস ওয়াজ পারমিটেড বাই দ্য ডাচ গভর্নমেন্ট। তাহলে ডাচ সরকার কাকে না, দ্য ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, তাহলে পর্তুগালেরও একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল নেদারল্যান্ডসের। তাদের কোম্পানিটার নাম ছিল দ্য ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস। এদেরকে ডাচ সরকার অর্থাৎ নেদারল্যান্ডস সরকার বললো যে যাও তোমরা ব্যবসা বাণিজ্য করো ভারতবর্ষে গিয়ে। ঠিক আছে, এবার এই ডাচেরা অর্থাৎ যে হল্যান্ডের লোকেরা, এরা কি করলো, এরা তাদের পর্তুগিজ যে বণিক ছিল তাদের মতনই তারা তাদের ভারতবর্ষে এসে তাদের দক্ষিণ ভারতে তারা তাদের বাণিজ্য ঘাঁটি তৈরি করলো। সেখানে তারা ফ্যাক্টরি তৈরি করলো মছলিপত্তনমে, অন্ধ্রপ্রদেশে, খুব তাড়াতাড়ি করে নিল। পরবর্তীকালে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র স্থাপন করলো ভারতবর্ষের বিভিন্ন অংশে। অধিকাংশ ভারতবর্ষের দ্রব্যসমূহ তারা যে সমস্ত জিনিস তারা সারা পৃথিবীতে ভারতবর্ষ থেকে রপ্তানি করতে লাগলো, একই জিনিস কটন, তারপরে ভারতবর্ষের নীল, ভারতবর্ষের সিল্ক, ভারতবর্ষের চাল, এবং আরও একটা বড় জিনিস সেটা হচ্ছে ওপিয়াম অর্থাৎ আফিম। ঠিক আছে, তাহলে তার ধীরে ধীরে তারা ইউরোপের অন্যান্য যে সমস্ত বণিক ভাইয়েরা এসেছিল অন্যান্য দেশের, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ঠিক আছে, কিন্তু এই সমস্ত বিদেশি বণিকরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে তারা তাদের সভ্যতার পরিচয় দিয়েছে? নিশ্চয়ই নয়। তারা তাদের কলিগ বলা যেতে পারে বা তাদের ইউরোপীয় ভাই যারা অন্য দেশ থেকে এসেছিল তাদের সাথে কিন্তু তারা শীঘ্রই ঝগড়াঝাটি, গণ্ডগোলে এবং এমনকি মানে লড়াইতে তারা নেমে পড়ল। এরপরে ইংরেজরা আসলো, দ্য ইংলিশ মার্চেন্টস ভারতবর্ষে আসলো প্রায় ডাচদের সমসময়ে। প্রায় মানে ভাস্কো ডা গামা আসার পরে এখানটা ইংরেজরা আসো। জন মিল্ডেন হল নামে একজন বণিক, যিনি লন্ডন থেকে ভারতবর্ষে আসলেন, এসে প্রায় 7 বছর মতন পূর্বে মানে ইস্টে অর্থাৎ পূর্ব ভারতে তিনি কাটালেন। কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইংল্যান্ডের মানে ব্যবসা বাণিজ্যের জন্য সেটা নিল 31 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ব্রিটিশ মার্চেন্টরা প্রথম পদক্ষেপ গ্রহণ করলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পা বাড়ানোর জন্য বা ব্যবসা বাণিজ্য করার যে তাদের গুপ্ত ইচ্ছা ছিল সেই ইচ্ছাকে সফল করার জন্য। তারপরে তারা কি করলো, তারা হারিয়েছিল যখন যে স্প্যানিশ আর্মাদাতে হারালো, তখন হারিয়ে ওরা কি করলো,
স্প্যানিশ যুদ্ধে যখন স্প্যানিশ আর্মাদা যখন জিতলো এরা ব্রিটিশ ফোর্স জেতার পরে, তখন ব্রিটেনের রানী তখন এলিজাবেথ ওয়ান রয়্যাল চার্টার অর্থাৎ রাজকীয় সনদ দিল টু দ্য গভর্নর, রাজ্যপাল গভর্নরকে, অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন, লন্ডনের যে মার্চেন্ট ছিল, মার্চেন্ট ট্রেডিং কোম্পানি, তাদের যেটা ইন্টু ইস্ট ইন্ডিজ অর্থাৎ ইস্ট ইন্ডিজে পূর্ব ভারতবর্ষে ব্যবসা করার জন্য ওই কাকে দিল চার্টার না, গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন, লন্ডনের বণিকদের সেটা তারা চার্টার দিল বা সনদ দিল যে যাও তোমরা ব্যবসা বাণিজ্য করো, অর্থাৎ অনুমতি দিল, হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইটাই এই যে অর্থাৎ কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিণত হয়, সেটা হচ্ছে প্রফিট মেকিং কোম্পানি, এটা প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হলো পরবর্তীকালে, এবং তারা ভারত এবং অ্যান্ড বিল্ড দ্য মোস্ট পাওয়ারফুল কর্পোরেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কর্পোরেশনে তারা পরিণত হলো, ঠিক আছে। এবং তারা পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 70,000 পাউন্ড দিয়ে তারা রয়্যাল চার্টার বাণিজ্য করার সনদ লাভ করলো অন বিহাফ অফ ক্রাউন, অর্থাৎ রাজার থেকে 70,000 পাউন্ড দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ইস্ট ইন্ডিজে অর্থাৎ ভারতবর্ষে বাণিজ্য করার একচেটিয়া সনদ লাভ করলো। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেই সময় ইস্ট ইন্ডিজ নামে, ভারত মহাদেশ তখন ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল, ঠিক আছে। এবং এইটা করার পরে ইস্ট ইন্ডিয়াস কোম্পানিতে ব্যবসা করার সনদ, একচেটিয়া সনদ লাভ করার ফলে তারা ভারতবর্ষের যত স্পাইস আছে, মশলা আছে, ফেব্রিক্স অর্থাৎ তন্তুজ জিনিস দ্রব্য আছে, লাক্সারি গুডস অর্থাৎ যে সমস্ত শৌখিন দ্রব্য আছে, সেইগুলি তারা প্রাইজ হিসাবে পেয়ে গেল। ইংল্যান্ড ওয়াজ এ লেট স্টার্টার ইন দ্য ইস্ট ইন্ডিজ, ভারতবর্ষে ইংল্যান্ড একটু কিন্তু দেরি করেই এসেছিল, তাই না। তারপরে তারা ইস্ট ইন্ডিজে মনোপলি অর্থাৎ একচেটিয়া বাণিজ্য করে শুরু করলো। ইংল্যান্ড ধীরে ধীরে ক্রমশ তারা নৌশক্তি, তাদের নৌবহর বাড়িয়ে তারা নৌশক্তিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো। বিশেষ করে স্প্যানিশ আর্মাদাতে 1588 খ্রিস্টাব্দে জেতার পরে, তারপরে এইটাই ওদের ব্রিটিশ রাজতন্ত্রকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইস্ট ইন্ডিজের যে মার্কেট, যে বড় বাণিজ্য করার যে ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, সেটাকে তারা প্রসারিত করে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসার্স অফার্ড বেটস, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকেরাই এসে, ভারতবর্ষের লোকেরা সাধারণত ছিল সৎ, তারা ছিল একদমই সিম্পল সাধারণ লোকজন ছিল, কিন্তু তারা এসে প্রথম কি করলো, বেইট ঘুষ দেওয়ার প্রচলন শুরু করলো। ইংরেজরা এসে তারা ধীরে ধীরে একটু বেট দিতে লাগলো, কাউকে 500 প্যাগোদা পার এনাম দিয়ে তারা সুলতান অফ গোলকোন্ডা টু অবটেইন দ্য গোল্ডেন ফারমান অর্থাৎ গোল্ডেন ফারমান তারা লাভ করলো গোলকোন্ডা সুলতানের থেকে মাত্র 500 পাউন্ড দিয়ে বছরে তারা ব্যবসা করার অধিকার লাভ করে নিল, ঠিক আছে। কখনো কখনো তারা এক্সেমশন অর্থাৎ ছাড় পেয়েছিল, কাস্টম ডিউটির ছাড় নিয়েছিল, কত, মাত্র 3,000 টাকা বছরে। মুঘল এম্পারার শায়েস্তা খাঁকে মাত্র 3,000 টাকা দিয়ে ভারতবর্ষে ব্যবসা করবে সর্বত্র, কিন্তু কাস্টমস ডিউটি তারা দেবে না, শুল্ক তারা দেবে না, ঠিক আছে। এইভাবে তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। কখনো কখনো তারা ঘুষ দিতে লাগলো ইন্ডিয়ান লোকেদের এবং তাদের বিভিন্ন জিনিস উপহার দিতে লাগলো। তারপরে ব্রিটিশ মার্চেন্টসরা সাহায্য করতে লাগলো রয়্যাল পলিটিক্যাল, মানে আমাদের রাজনীতির মধ্যে ধীরে ধীরে, ভারতবর্ষের রাজনীতির মধ্যে তারা ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো। আমাদের ভারতবর্ষের যে মিলিটারি পাওয়ার আছে, সেই মিলিটারি পাওয়ারকে সেই সময় সেখানে তারা কূটনীতি খেলা শুরু করলো এবং তারা ম্যানিপুলেট করা শুরু করলো ভারতবর্ষের সম্রাটদের এবং যে সমস্ত প্রভিন্সিয়াল রুলার, প্রাদেশিক শাসক ছিল তাদেরকে। ধীরে ধীরে তারা কি করলো, আস্তে আস্তে তারা এই পিপার অর্থাৎ মরিচ এবং অন্যান্য যে সমস্ত স্পাইস আছে সেইগুলিকে এবং সিল্ক ফেব্রিক সেইগুলিকে তারা সেখানে, এবং চা,
এইগুলি তারা ধীরে ধীরে করায়ত্ত করতে লাগলো এই সমস্ত বিষয়ের ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং করে তারা সেইগুলিকে এই সমস্ত দ্রব্যকে চায়নাতে রপ্তানি করা শুরু করে দিল, চায়নাতে, পার্সিয়ান গাল্পে এবং এশিয়ার অন্যান্য দেশে। এইভাবে যে ডিসগাইজড ট্রেডার্স মানে বণিকরা তারা ছদ্মবেশ ধারণ করেছিল এতদিন, ধীরে 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 তারা পলিটিক্যাল অ্যাম্বিশন অর্থাৎ রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেটা ধীরে ধীরে তারা প্রকাশ করতে লাগলো। এবং তারা নবাবকে ভারতের নবাবকে তখন তারা কী করলো, আস্তে আস্তে ঘুষ দিয়ে হোক, তাকে প্রলোভন দেখিয়ে হোক, তাকে তারা ইনফ্লুয়েন্স করতে লাগলো, তার উপরে প্রভাব বিস্তার করতে লাগলো। তারপরে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইভেন এক্সটর্টেড কম্পেনসেশন ফ্রম ইন্ডিয়ান নবাবস। কখনো কখনো আবার ভয় দেখিয়ে মিলিয়নস অফ পাউন্ডস তারা কোম্পানির নামে তুলতো এই নবাবদের ভয় দেখিয়ে, ঠিক আছে। এই সমস্ত কাজ কিন্তু করতে লাগলো। সবার প্রথমে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত বণিক ছিল তারা এবং অফিসার, তারা কিন্তু এই সমস্ত ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, এই সমস্ত কাজ শুরু করে দিল, এক্সটর্শন করা। দে ফার্স্ট স্টার্টেড, এখান থেকে যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি দুর্ভাগ্যের পরিহাস দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে এসে বিদেশি বণিকরা এসে ভারতবর্ষের উপরে আধিপত্য স্থাপন করে, ভারতবর্ষকে করায়ত্ত করে, ভারতবর্ষের নবাব, ভারতবর্ষের যে সমস্ত প্রাদেশিক শাসক ছিল তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত যন্ত্রণার আজকের ভারতবাসীর কাছে। যাই হোক, তারপরে কিন্তু শেষে এলো ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসিরা, তারা ভারতবর্ষে এলো। তারা চন্দননগরে এলো, হুগলি জেলায়। তারপরে পর্তুগিজ মার্চেন্টসরা তো ভারতবর্ষে গোয়া আক্রমণ করে নিয়েছিল। ব্রিটিশ মার্চেন্টসরা ফোর্ট উইলিয়াম অবশেষে দখল করে। তারপরে আমরা ইতিহাস জানি, ধীরে ধীরে ব্রিটিশরা এই পর্তুগিজদের হারিয়ে, ওলন্দাজদের হারিয়ে, তারপরে ফরাসিদের হারিয়ে এককভাবে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে লাগলো। ফরাসিরাও আসে, ফরাসিরা চতুর্দশ লুই, ফরাসিরা দেয় যে কোলবার্ট নামে একজন মিনিস্টার অফ চতুর্দশ লুইয়ের একজন মন্ত্রী ছিল, তার নাম ছিল কোলবার্ট। তিনি একটা কোম্পানি তৈরি করেছিলেন যার নাম ছিল কোম্পানিজ দেশ ইন্দাস ওরিয়েন্টালস ইন 1664 সালে। এবং এইটা ফাইন্যান্স করেছিল কে না, এতে কে দিয়েছিল, এতে অর্থ দিয়েছিল কিন্তু চতুর্দশ লুই নিজে, ঠিক আছে। তারাও ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু তাদের বিজনেস এন্টার্ড দ্য হোলি এইম অফ ইন্ট্রোডিউসিং অনলি বিজনেস। তারপরে তারা ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষে এসে বিভিন্ন রকমভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ফ্যাক্টরি স্থাপন করে। তারা 1668 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম তাদের কোম্পানি বা ফ্যাক্টরি স্থাপন করে। তারপরে অন্য একটা ফ্যাক্টরিও স্থাপন করেছিল তারা মৌসলিপত্তনম, গোলকুন্ডার সুলতানের পারমিশন নিয়ে। তারপরে ফরাসিরা পন্ডিচেরিতে তারা বিভিন্ন ফাউন্ডেশন গড়েছিল। পরবর্তীকালে তারা ইস্টে মানে পূর্ব ভারতে সেটেলমেন্ট অর্থাৎ তারা বসতি স্থাপনও করেছিল। ধীরে ধীরে তারা ভারতবর্ষের টাউন, বিভিন্ন শহর তারা আক্রমণ করতে থাকে এবং তারা বিভিন্ন শহরে তারা নিজেদের আধিপত্য স্থাপন করতে শুরু করে। এবং তাদের রাজনৈতিক মোটিভ ছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় লড়াইয়ে লিপ্ত হয়ে যায় ইংরেজদের সাথে। কিন্তু অবশেষে 1742 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ডুপ্লেক্স একজন ফ্রেঞ্চ গভর্নর তিনি ভারতবর্ষে আসেন। অবশেষে ইংরেজদের সাথে ফ্রান্সের লড়াই হয়। দেখুন, ইউরোপের দেশ ইংল্যান্ড আর ফ্রান্স, তারা লড়াই করছে বিদেশের মাটিতে। ভাবুন, মানে তাহলে তারা কি ভালো বলবেন আপনি? তারা সাংস্কৃতিক দিক থেকে, তারা ধর্মীয় দিক থেকে কি ভারতবর্ষের চেয়ে উন্নত ছিল? কখনো না। ভারতবর্ষ সুদীর্ঘ কাল থেকে, অনেক সময় থেকে, শুধু 1742 বা এই অষ্টাদশ শতক থেকে নয়, হ্যাঁ, ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকে সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত দেশ ছিল। যাই হোক, সেই যুদ্ধে কিন্তু ফরাসিরা হেরে যায়। তারপরে ফরাসিদের পতন ঘটে
তারপরে ড্যানিশ অর্থাৎ ডেনমার্কের থেকেও এসেছিল ভারতবর্ষে। ডেনমার্কের ড্যানিশরাও ভারতবর্ষে এসে ত্রাবাঙ্করে তামিলনাড়ুতে 1620 খ্রিস্টাব্দে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য স্থাপন করে, মানে ব্যবসা বাণিজ্যের জন্য ঘাঁটি স্থাপন করে, ওয়েস্ট বেঙ্গলের শ্রীরামপুরে স্থাপন করে। তারপরে ড্যানিশ মার্চেন্টরাও কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে চেষ্টা করেছিল ক্ষমতা বিস্তার করতে, ক্ষমতা তারা করায়ত্ত করতে, কিন্তু তারা আলটিমেটলি কিন্তু ইংল্যান্ডের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাথে কিন্তু পেরে ওঠেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পেরে না উঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সবাইকে ধীরে ধীরে হারিয়ে দিয়ে ভারতবর্ষে একচ্ছত্রভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা লাভ করে এবং তারা 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 ব্যবসা বাণিজ্য করতে থাকে। পরবর্তীকালে তারা ধীরে ধীরে ভারতবর্ষে তারা করায়ত্ত করে ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করে এবং সেটা 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত ইংল্যান্ড তখন 1858 সালের পর থেকেই ভারতবর্ষ ইংল্যান্ডের যে ইংল্যান্ডের রানী কর্তৃক শাসিত হতো। ঠিক আছে, আমরা তখন সাবজেক্টে পরিণত হয়ে গেছিলাম, অর্থাৎ আমরা ছিলাম ইংল্যান্ডের প্রজা। ঠিক আছে, 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কেবলমাত্র ভারতবর্ষ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এবং ভারতবর্ষ তখন থেকেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে দেখব ইংরেজরা কীভাবে ভারতবর্ষ কতটা এক্সপ্লয়েট করেছিল। তারপরে আমরা পড়ব যে সেই এক্সপ্লয়টেশনের পরে কিভাবে ভারতবর্ষ ঘুরে দাঁড়িয়ে কিভাবে ভারতবর্ষ 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।